আসসালামু আলাইকুম। হিপ জয়েন্ট ব্যথার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে এভিএন, যেটাকে আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিস বলে থাকি। কোমরের যে বলটা আছে, সাধারণ মানুষজন সাধারণত বল নামে চেনে, এই জন্য আমি বলটা ইউজ করতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই বলে অনেক সময় রক্ত চলাচল কমে যায়। রক্ত চলাচল কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই বলে কিছু বনস মরে যায়, যেটাকে আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিস বলতেছি, যে বনস ডেড হয়ে যাচ্ছে। তখন আমাদের কিন্তু এই জয়েন্টে ব্যথা হয়। সময়ের সাথে সাথে যখন এই অ্যাভাস্কুলার নেক্রোসিসটা একটু বাড়তে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে যে রোগী এই রোগে আক্রান্ত হয় তার কিন্তু মুভমেন্টে সমস্যা হয়। হাঁটু ভাঁজ করে নিচে বসতে পারে না, ঠিক মতো পা ভাঁজ করতে পারে না, পায়ের উপর পা তুলতে পারে না, এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয়। তো আর্লি স্টেজে অনেক সময় পেইন ছাড়া রোগীরা অন্য কোনো কিছু বলে না, তখন মুভমেন্টটা ভালো থাকে। আমরা এক্সরে করলে দেখা যায় যে একদম আর্লি স্টেজে এক্সরেটা কিন্তু নর্মাল থাকে। তখন আমরা পেশেন্টকে ওষুধ দিলে আসলে পেশেন্ট রেসপন্স করে না, বলে যে হ্যাঁ ওষুধ খেলে ভালো থাকি, তারপর আবার ব্যথা আসতেছে। তখন আমরা অনেক সময় কিন্তু এমআরআই করে দেখি। এমআরআই করলে কিন্তু এই অ্যাভাস্কুলার নেক্রোসিস এক্সরেতে প্রথম দিকে যদি নাও আসে, এমআরআই করলে কিন্তু এটা চলে আসে। আমরা রিসেন্ট একটা পেশেন্টের অপারেশন করলাম। এই অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু বলি। রোগীটা বেশ কিছুদিন ধরে কোমর ব্যথা ভুগছিল। রোগী আমাদের কাছে যখন প্রথমে আসে, আমরা রোগীর প্রথমে এক্সরে করে দেখি যে রোগীর একটা জয়েন্টে কিছুটা নেক্রোসিস দেখা যাচ্ছে, মানে এভিএন দেখা যাচ্ছে, ছোট ছোট কিছু সিস্টেম মতো দেখা যাচ্ছে। তো রোগীর যে আরেকটা হিপ ছিল, রোগী কিন্তু ওই হিপে খুব বেশি কমপ্লেন করতেছিল না, বলতেছিল যে মাঝে মাঝে হালকা ব্যথা করে, খুব একটা অসুবিধা হয় না। তো যেহেতু একটা হিপে আমরা পেলাম যে রোগীর কিছু সমস্যা দেখা দিয়েছে, কিছুটা এভিএন চলে আসছে, তো রোগীকে আমরা বললাম আপনি দুই হিপ জয়েন্টেরই এমআরআই করে ফেলেন, কারণ আর্লি স্টেজে এক্সরেতে কিচ্ছু আসে না, এক্সরে একদম নর্মাল থাকে, এমআরআই করলে অনেক সময় দেখা যেতে পারে। পরে আমরা যখন এমআরআই করলাম, এমআরআই করে দেখি তার দুটো হিপ জয়েন্টেই একই ধরনের সমস্যা, একটাতে বেশি একটাতে কম। তারপরে রোগী যেহেতু আর্লি স্টেজে আসছে, আমরা রোগীকে আসলে প্ল্যানিংটা দিই ডিকম্প্রেশন সার্জারি করার জন্য, এবং একই সেটিং এ আমরা দুটো হিপেরই ডিকম্প্রেশন করে দিই। তো রোগীকে আমরা ওভাবে কাউন্সেলিং করলাম, কাউন্সেলিং করে রোগীর অপারেশন করলাম। এখন অপারেশনের পর রোগী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে এই ডিকম্প্রেশন গুলো যত আগে করা যায় তত ভালো। আর একটু লেট স্টেজে যদি রোগী প্রেজেন্ট করতো, তাহলে কিন্তু আমরা বলতাম যে আপনি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে ফেলেন। অনেকে জানতে চান যে এভিএন হলে আসলে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করবো কিনা। অনেকেই বলছে টোটাল হিপ করার জন্য, অনেকে বলে যে না, টোটাল হিপ রিপ্লেসমেন্ট না করেও একটু অপারেশন করা যায়, ডিকম্প্রেশন সার্জারি। যারা আর্লি স্টেজে আসে, প্রথম দিকে আসে, শুধু তাদের ক্ষেত্রে আমরা ডিকম্প্রেশন সার্জারিটা করতে পারি। যারা একটু লেট স্টেজে আসে তাদের ক্ষেত্রে কিন্তু ডিকম্প্রেশন সার্জারি করে খুব একটা লাভ হয় না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।